সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আইএফআইসি নিবেদিত এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে। সঙ্গে রয়েছে আমি টনি মাইকেল। এই সময়ে মূলত আমরা সমসাময়িক চলমান ঘটনাবলীর বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি, আর সেই আলোচনায় আমাদের সঙ্গে বিধিত জনেরা যোগ দেন। আজকে তেমনি দুইজন বিশিষ্ট মানুষ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। চলুন আমাদের আজকের আলোচকদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। প্রথমেই রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব ডক্টর শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন তৌফিকুল ইসলাম খান, অতিরিক্ত গবেষণা পরিচালক সিপিডি। আপনাকেও আমন্ত্রণ জানাই তৌফিক ভাই আমাদের আজকের এই সময়ে। দর্শক, আমরা জানি যে আমাদের সরকার, নবনির্বাচিত নতুন সরকার তার প্রথম সংসদ অধিবেশন সমাপ্ত করেছে এবং আমরা কিছুদিন পরে কোরবানির ঈদের ছুটিতে যাব। তারপরে ফিরে এসে জুন মাস, এবং সেটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ আমরা জানি যে জুন মাসেই সরকারের বাজেট উত্থাপিত হয় এবং আমরা ইতিমধ্যে জানি যে 7 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে এবং 11 তারিখ থেকে বাজেট উত্থাপন হবে। এই বাজেট নিয়ে মূলত আসলে এই সময়টাতেই কিন্তু সরকারের মূল যে পরিকল্পনা, যে কাজ, সেই কাজগুলো চলছে। কাজেই এই সময়টায় আমরা মনে করি যে এই সময়টায় বাজেট নিয়ে কথা বলবার, বাজেট নিয়ে সচেতন হবার, বাজেট নিয়ে আমাদের ভাবনাগুলো প্রকাশ করার সঠিক সময়। আর সেই সুবাদেই আমি জানতে চাইব আমাদের আজকের সম্মানিত যুগ্ম সচিব মহোদয়, আপনি উপস্থিত হয়েছেন, আপনার কাছে জানতে চাইব যে আপনি দীর্ঘদিন কাজ করছেন নারী এবং শিশু এবং যুবকদেরকে নিয়ে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন ধরনের ক্যাপাসিটিতে, এবং আমরা এও জানি যে আপনি মূলত বাজেটের ওপরে একটা বিশেষ উচ্চ শিক্ষার জন্য আপনি জাপান থেকে একটা পিএইচডি করেছেন অন বাজেটিং এবং গভর্নমেন্ট কিভাবে বাজেট করবে, অপারেট করবে, এটা। তো সেই আলোকে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে নতুন সরকার তার নতুন ভাবনার জায়গা থেকে যুবকদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য নতুন বাজেটের কি এক্সাইটমেন্ট থাকছে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যারা সত্যি বলেছেন যে আমাদের সামনে বাজেট অধিবেশন আসছে আগামী 7ই জুন থেকে, এবং 11ই জুন হচ্ছে আমাদের বাজেট উপস্থাপিত হবে। তো যেহেতু আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে কাজ করি, আমি যুবদের নিয়ে কাজ করি, যুবদের উন্নয়নে কাজ করি, এবং আমি একটু এর আগে বাজেটটার কাছে যাওয়ার আগে যে আমি একটু ফোকাস করতে চাই যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা কাদের নিয়ে কাজ করি। তো আমি বলেছি যে আমরা যুবদের নিয়ে কাজ করি, সহজ বিষয়। কিন্তু যুব এই শব্দটা আমাদের সংখ্যা হচ্ছে 18 থেকে 35 বছর বয়সের যারা যে জনসংখ্যা, তারা হচ্ছে যুব। যদিও এই সংখ্যার বিভিন্ন রকম রয়েছে। তো এই 18 থেকে 35% জনসংখ্যা, যেটা আমাদের দেশে প্রায় 5.5 কোটি বা তারও বেশি, তার মানে একটা হিউজ জনসংখ্যা হচ্ছে যাদেরকে নিয়ে আমরা ডিল করি। তাহলে এটা কি শুধু আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ বা যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ? সেটা কিন্তু নয়। যুব উন্নয়ন হচ্ছে খুবই একটা ক্রস কাটিং ইস্যু। এটার সাথে জড়িত আমরা যেমন আছি, সেরকম হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যেটা আছে, তারপরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তো অনেকগুলো মন্ত্রণালয়ের কাজ কিন্তু এই যুব উন্নয়নের সাথে জড়িত, যেটা আমি বললাম যে ক্রস কাটিং একটা ইস্যু। আমরা মূলত যুব ক্রীড়া মন্ত্রণালয়ে ফোকাস করি হচ্ছে তাদেরকে যারা হচ্ছে আমরা বলি নিড পিপল, নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং। তারা শিক্ষায়ও নাই, প্রশিক্ষণেও নাই, তাদের এমপ্লয়মেন্টও নাই। তো এরকম একটা অবস্থার মধ্যে যারা আছে, যারা ঝরে পড়েছে স্কুল থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাদেরকে শিক্ষিত করে আত্মকর্মী হিসেবে গড়ে তোলা এবং একই সাথে হচ্ছে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা, এই কাজটা মূলত আমাদের ফোকাস। এর বাইরে আমরা যেটা করি হচ্ছে যে এখন যেটা মার্কেট ড্রিভেন যে সব বিষয়গুলো আছে, মার্কেটে কী ধরনের কাজের চাহিদা আছে সেটাকে বিবেচনা করে, বা গ্লোবাল মার্কেটে কি হচ্ছে সেটাকে বিবেচনা করে আমরা কিন্তু এখন এই যে আপনি যেটা বললেন যে নতুন সরকারের ভাবনা কি, তো নতুন সরকারের নির্বাচনী ইশতেহার আছে, আপনি জানেন। তো নির্বাচনী ইশতেহারের অনেকগুলো বিষয় কিন্তু সকল বিষয়ই যেটা হচ্ছে, যেগুলো হচ্ছে যুব উন্নয়নের সাথে জড়িত, সেগুলো কিন্তু আমরা আমাদের কর্মপরিকল্পনার মধ্যে নিয়ে আসছি এবং আগামী অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটে কিন্তু এগুলা প্রক্ষেপণ হচ্ছে। কাজেই এই জায়গায় আমি বলবো যে আমরা ওই যে নিড পিপল নিয়ে কাজ করি, এই নিড পিপলের
আমাদের দেশে নিট পিপল হচ্ছে প্রায় 40% মোট জনসংখ্যা, মানে আমাদের যারা যুব রয়েছে সেই যুবদের মধ্যে 40% হচ্ছে এই নিট পিপল। তার মানে হিউজ একটা জনসংখ্যা যাদেরকে নিয়ে আমাদেরকে ডিল করতে হয়। আরেকটা তথ্য দিই যে আমাদের এই যে হিউজ একটা ইউথফুল জেনারেশান, তাদেরকে যদি আমি কাজে লাগাতে না পারি এই সময়ে, এবং আমাদের একটা বড় সুসময় যাচ্ছে যেটা আমরা বলি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের যে উন্নয়নের যে স্রোতধারা সেইটাকে আমরা এগিয়ে নিতে পারবো না। এবং আমাদেরকে এই যুবদের এখানে বা যুবদের বিষয়ে আমাদেরকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এবং সেই লক্ষ্যে কিন্তু এই বর্তমান সরকার কাজ করছে। আমি শুধু একটু এখানে ফোকাস করতে চাই যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার, বিএনপি এখন ক্ষমতায় আসছে, সরকারে আছে, কাজেই এই নির্বাচনী ইশতেহারে যেসব বিষয় বলা হয়েছে সেইগুলোই কিন্তু কর্মপরিকল্পনা আকারে আমাদের বিশেষ করে যুব উন্নয়নের জন্য এবং সব মন্ত্রণালয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেগুলো কিন্তু চলে আসছে। আমরাও অ্যাকর্ডিংলি কাজ করছি। আমাদের বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যিনি মাননীয় প্রতিমন্ত্রী আছেন জনাব মোহাম্মদ আমিনুল হক, উনি কিন্তু প্রতিটা বিষয় এই নির্বাচনী ইশতেহারের বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমরা বাজেট প্রণয়ন করেছি। আপনাকে আরেকটা তথ্য দিই যে আমাদের এই চলতি অর্থবছরের বাজেট হচ্ছে 2324 কোটি টাকা, 2400 কোটি টাকার মতো, আর যেটা হচ্ছে আগামী অর্থ বছরে আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি যেগুলো সরাসরি যুবদের উন্নয়নের সাথে জড়িত। সেখানে এটা প্রায় ডাবলেরও বেশি হতে যাচ্ছে, মানে প্রস্তাবিত বাজেট। এই প্রসঙ্গে অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি জনাব তৌফিকুল ইসলাম খান আপনার কাছে আসব। জনাব জুবায়েদ হোসেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বা তথ্য দিয়েছেন যেটা আমাদেরকে আন্দোলিত করে, কিন্তু একই সঙ্গে ভাবনার জায়গায় দুটো কথা। একটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা, যেটা বিশ্ব ব্যাংক এবং আমরা সবাই এসডিজি ওই ন্যারেটিভে অনেক দিন ধরে আলাপ করছিলাম। কিন্তু যদি সত্যি সত্যি এই একটা বৃহৎ জনগোষ্ঠী রাষ্ট্রের, তাদেরকে আমরা যদি ওইভাবে ব্যবহার করতে না পারি, ওইভাবে দক্ষ করে তুলতে না পারি, এবং অন্যদিকে আমরা জানি যে জব অপরচুনিটি জায়গাগুলো খুবই সীমিত, আমরা দেখেছি এই কারণে একটা অল্টারনেটিভ ওরা বলেছে যে ওকে সবাই উদ্যোক্তা হতে পারি কিনা, এরকম বিভিন্ন ধরনের ন্যারেটিভ আছে। কোয়েশ্চেন ইজ যে এই যে অ্যালোকেশন, যেমন উনি ডাবল অ্যালোকেশন এই বছরের কথা বলেছেন, আবার অন দি আদার হ্যান্ড আমরা দেখছি যে আমাদের মনের ভিতরে অনেক ধরনের মনস্তাত্ত্বিক জগতে অনেক ধরনের ভাবনা, যেই যুবকরা আন্দোলন করলো, একটা সরকার পতন হলো, তারপরে আমরা নতুন একটি ইন্টারিম দেখলাম, সেখানে যুবকরা নেতৃত্ব দিল, তাদের বলিষ্ঠ নেতৃত্ব থাকা দেখলাম আমরা, আবার বর্তমান সংসদে তাদের নেতৃত্ব দেখছি। অন দি আদার হ্যান্ড কিন্তু আবার দেখছি যে শিক্ষা বিমুখিতা, অর্থাৎ এই যে অটো পাসের টেন্ডেন্সি, বিভিন্ন জায়গায় কোটা বা এই যে এই জাতীয় বিষয়গুলো, আমরা বিভিন্ন ধরনের অবজারভেশন আমাদের তাদের প্রতি। তার মানে এটা বোধ দেয় যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সংখ্যার দিক থেকে দেখলে যা বোঝায়, গুণগত মানের জায়গা থেকে এবং সেই জায়গা থেকে এবং বাজেট বরাদ্দের জায়গা থেকে এবং সেটা ইউটিলাইজেশনের জায়গা থেকে সিপিটির অভিজ্ঞতা কি বলে? না, আমাদের সাম্প্রতিক গবেষণা যে আছে তাতে আমরা যদি পিছন ফিরে তাকাই, আমরা 2018 থেকেই ধারাবাহিকভাবে আমি নিজে ব্যক্তিগতভাবে এই ধরনের গবেষণার সাথে যুক্ত আছি। সেটার ক্ষেত্রে আমরা সবাই সম্ভাবনাটার কথা বলেছি। এটার বড় কারণ হলো যে ডেমোগ্রাফিক যেই ট্রেন্ডটা, এটা গিভেন, এটা আমাদের এক বছরে হঠাৎ করে তৈরিও হয় না, এটা তৈরি হতেও সময় লাগে, এবং অনেকে বলেন যে লাইফ টাইমে একবার আসে। এটার কারণ হলো যে আপনার যে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটার অর্থ কি, আমার এখন কর্মক্ষম মানুষের সংখ্যা আমার বাড়ছে, তার তুলনায় আমার যে আমরা যাদেরকে বলি নির্ভরশীল মানুষ, এর মধ্যে শিশু থাকেন এবং বৃদ্ধ থাকেন, তাদের প্রপোর্শনটা কমছে। সুতরাং আমরা এই সময়টাকে যদি কাজে লাগাই তাহলে আমাদের দেশের ভেতরের যে গ্রোথ, প্রসপারিটি যেগুলো আমরা বলি, এইটা বারবার কথা। বাংলাদেশের জন্য এইটা ইউনিক তাও না, বিশ্বের বিভিন্ন জাতি বিভিন্ন সময়ে তাদের সময় পরিক্রমার ভিতরে এটা দিয়ে গেছে, এবং তার আমরা মানে হিস্টোরিক্যালি যদি তাকাই তাহলে আমরা দেখি যে এই সময়টাতেই তাদের সবচাইতে বড় সমৃদ্ধির জায়গাটা এসছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে মুশকিলটা হয়েছে যে আমরা এটাকে খুব ভালোভাবে এখন কাজে লাগাতে পারি নাই। আমি কেন এই কথাটা বলছি এই কারণে যে এই সময়টা শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন 2026 সালে আছি, 2000 এটা কি কোনো প্রজেকশন আছে আমাদের? হ্যাঁ, এটা প্রজেকশন আছে, কারণ পপুলেশন মডেলিং হয়, কারণ এটা যে বললাম যে ওভারনাইট এটা চেঞ্জ হয় না আমাদের,
কারণ যারা জন্মেছেন, আগেই জন্মেছেন, তারা আস্তে আস্তে বড় হচ্ছেন, সুতরাং আমরা ওইটাকে প্রজেকশন করতে পারি। সো পপুলেশন মডেলাররা এটাকে খুবই মোরাললেস অ্যাকুরেটভাবে এটাকে করতে পারেন, যদি না কোনো বড় ধরনের মহামারী না হয় আর কি। তো সেই জায়গাটাতে আমরা দেখতে পাই যে 2030 সালের পর থেকে এটাকে আমরা বলি ফ্ল্যাট হয়ে যাচ্ছে, প্ল্যাটুইং ইংরেজিতে বলি, যেটা এটা ফ্ল্যাট হয়ে যাবে এবং তারপর এটা কমতে থাকবে 4-5 বছর পর থেকে, প্রাথমিকভাবে ধীরে ধীরে কমবে। তখন মধ্য বয়সের সংখ্যা বাড়তে থাকবে, অর্থাৎ তখন আমার প্রবীণের আসলে সংখ্যা বাড়তে যেই নির্ভরশীল জনগোষ্ঠী তার সংখ্যা আমার বেড়ে যাবে, প্রপোর্শনেটলি বাড়তে থাকবে, আমার যেই কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা সেটা আমরা সাধারণ হিসেবে বলি 18 থেকে 65 বছরের যে সময়কালটা। এখন এটার ক্ষেত্রে বড় যে সেকেন্ড চ্যালেঞ্জটা আমরা দেখি সেটা হলো যে আমরা, এটা তো শুধুই মানুষের সংখ্যার কথা আমরা বলছি, কিন্তু আমরা যখন বলি কর্মক্ষম তার সাথে আমরা দক্ষতাটাকে যুক্ত করি। তো দক্ষতার দিক থেকে আমরা যদি ভালো করে দেখি তখন দেখি যে বাংলাদেশে বিশেষ করে আমরা গত 10 থেকে 20 বছরের ভিতরে যদি আমরা দেখি, আমাদের যে ধরনের অ্যাসপিরেশন আছে সেই অ্যাসপিরেশন অনুযায়ী এই জায়গাটাতে বড় পরিবর্তন হয় নাই। আপনাদের মনে থাকবে যে 80-র দশক 90 দশকে আমাদের এখানে শিল্প গড়ে উঠেছে হলো স্বল্প দক্ষ স্বল্প ব্যয়ের শ্রমিকের উপরে ভিত্তি করে। আমরা বললাম যে খুবই এখানে শ্রমিকের দাম কম, তো সবাই আসো, গার্মেন্টস শিল্প সেভাবেই তৈরি হয়েছে। কিন্তু এই জায়গাটার এখন পরিবর্তন আসছে। একটা হলো যে দক্ষতার জায়গায় বড় করে আছে আমাদের সাম্প্রতিক যে শিক্ষার উপরে যেই গবেষণা আমরা করেছি, সেখানে আমরা বলেছি যে কতগুলো কাউন্টার ন্যারেটিভ তৈরি হয়েছে। আমাদের আগের যে ন্যারেটিভ ছিল আমরা শিক্ষায় খুব ভালো করছিলাম, আমাদের প্রায় সকল ছেলে মেয়ে স্কুলে যাচ্ছেন, আমাদের সেই জায়গাগুলোতে কিন্তু এখন বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন বসেছে। আমি জাস্ট ছোট্ট একটা সম্পূরক প্রশ্ন করতে চাই এই প্রসঙ্গে, আমি যে কারণে যে যেটা আমাদের জুবায়েদ হোসেন সাহেব বললেন একটু আগে, যে এটা ক্রস কাটিং যুব, তার মানে হচ্ছে এটার মধ্যে শিক্ষা, এটার মধ্যে স্বাস্থ্য, এটার মধ্যে বেশ কিছু আছে, এর মধ্যে কর্মসংস্থান, এর মধ্যে টেকনিক্যাল এডুকেশন, সত্যিকার অর্থে আমি যদি বলি একটা জাতি গঠনের প্রক্রিয়া। তা আমরা কি ওই ট্র্যাকে কি আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান আছে? না, আমরা করতে পারি নাই। কারণ হলো আমরা দেখেন, আমরা আগে যে 80-90 দশকে আমরা যখন এমডিজির আসলো, আমরা গ্লোবাল স্ট্রাকচারের ভিতরে দেখি, তখন কিন্তু আমরা অলরেডি এগুলোতে বেশ মনোযোগী হয়েছিলাম। আমরা প্রাথমিক শিক্ষায় অনেকগুলো পদক্ষেপ নিয়েছি এবং ধারাবাহিকভাবে সরকারের ভিতরে, তখন আপনি 90 দশকের সরকারের ভিতরে যদি দেখেন, আমরা প্রাথমিক শিক্ষাকে ফ্রি করে দিলাম, আমরা বই দেওয়া শুরু করলাম। তারপরে বিএনপি সরকারের সময় এসে বললো যে 8 পর্যন্ত মেয়েদের শিক্ষাকে ফ্রি করে দেওয়া হলো, পরবর্তীতে এটা ডিগ্রি পর্যন্ত করা হয়েছে এবং সেই জায়গাটাতে কিন্তু একটা বড় অ্যাসপিরেশন ছিল। কিন্তু গত যদি আমি 15-16 বছরের যে সময়কালটা দেখি, এইখানে আমরা দেখব যে বাজেট বরাদ্দ যাই দেওয়া হোক না কেন, বাজেট বরাদ্দ বাড়ছে না আমার জিডিপির তুলনায়। আমাদের শিক্ষার ক্ষেত্রে আমি বলি, যেমন আমাদের 2% কাছাকাছি আমরা বরাদ্দ দেই, কিন্তু এই বরাদ্দটা জিডিপির অংশ হিসেবে আমাদের বাড়ছে না, বরং কমছে। এখন এটা ব্যয়টা হচ্ছে প্রায় 1.6%। আপনি স্বাস্থ্যের কথা যদি বলেন, আমরা সাধারণত 0.9 বা 1% মতো জিডিপির আমরা বরাদ্দ দিতাম। এই বরাদ্দটা কাছাকাছি আছে, কিন্তু আমাদের গত অর্থ বছর, যেটা গত বছরের জুনে যেটা শেষ হলো 24-25 অর্থ বছরে, মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই সময় স্বাস্থ্য খাতে 0.3 জিডিপির অংশ আমরা ব্যয় করেছে। তার মানে হলো আমরা মাত্র 30% মতো আমরা খরচ করতে পেরেছি এবং এটার খুবই বড় আমি বলবো চিহ্নটা তো আমরা এখন দেখতে পাচ্ছি, যার মধ্যে একটা বড় জায়গা ছিল যে স্বাস্থ্য খাতে একটা বড় প্রকল্প নেওয়া হয়েছিল। কতগুলো বাজেটের তৈরির স্ট্রাকচারের ক্ষেত্রেও একটা পরিবর্তন এসেছিল, যেমন আমরা সেক্টর ওয়াইড প্রোগ্রাম করতাম, এইটা বন্ধ হয়ে গেছে প্রায়। আর তবে ভাই আপনি বলছিলেন যে আমাদের এই যে বরাদ্দ এবং তার খরচ, এইটা কি এইটার আসল বিষয়টা, আমরা সবসময় বরাদ্দ নিয়ে এক্সাইটেড থাকি, খরচের বিষয়টা নিয়ে যখন হয় তখন হতাশ হই। এই হতাশের জায়গাটা বিশেষভাবে হলো সামাজিক খাতগুলোর ক্ষেত্রে হয়, শিক্ষা, স্বাস্থ্য। মানে আমি উদাহরণ দিয়ে বলি যে আমরা যখন শিক্ষা নিয়ে কথা বলেছি, আমাদের লক্ষ্য ছিল 2% থেকে অন্তত জিডিপির 4% আমরা বাজেট বরাদ্দ এবং খরচটাকে নিব। আইডিয়াল 4 থেকে 6 বলে আন্তর্জাতিক মানদণ্ডের ক্ষেত্রে, তাই
অনেক দেশ 6% পর্যন্ত করতে পারে, এটা নির্ভর করে তার আকার কেমন এবং কীরকম। তা আমরা ধারণা করেছিলাম যে 4% অন্তত যেন যেতে পারি। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন এখন 1%-এরও কম আছে, যেটা আমি বললাম যে খরচ তো হয়েছে 0.3, সেইটাকেও যদি কেউ মানে চিন্তা করেন আন্তর্জাতিক মানদণ্ডের কথা, আমরা এটাকে বলি যে 4% নেওয়া উচিত। যে কারণে আপনি দেখবেন যে বিএনপির যেই নির্বাচনী ম্যানিফেস্টো আছে সেখানে ওনারা বলছেন শিক্ষা ওনারা জিডিপির 5% বরাদ্দ নিয়ে যাবেন, ওনারা স্বাস্থ্যে 5% বরাদ্দ নিয়ে যাবেন। বড় ডিলেমাটা হলো যে আসলে সত্যিকার অর্থে আমরা যেই প্রক্রিয়াটা দাঁড়িয়েছে গত 10-15 বছরে, সেটা হলো যে একটা বিরাট বাজেট, সেই অর্থে অনেক বড় বাজেট না, কিন্তু বলা হতো যে বাজেটটা দেওয়া হয় তার খুবই কমই খরচ হয়, এবং যে খরচটা হয় এটা বাজেট বাস্তবায়নের হার আমরা বলি। খরচের দিক থেকে এটা একসময় আমরা 90-95% পর্যন্ত করতে পারতাম 90 দশকে, 2000 সনের দশকে। তো সেই জায়গা থেকে আমরা এখন এটা নামতে নামতে 80-র নিচে নেমে গেছি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি জাস্ট একটা সম্পূরক প্রশ্ন না করে থাকতে পারছি না। খুব একদম সাধারণ মানুষের, মানে আমার এই শোর একেবারে সাধারণ মানুষের জন্য করা প্রশ্ন, সেটি হচ্ছে যে ধরা যাক এই যে ব্যয় বরাদ্দ এবং কেন খরচ হলো না, আমরা একটু ঘাটাঘাটি করলে আমরা সবাই জানি কমন অ্যান্সার্স অনেকগুলোই আছে। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে থাকে, দুর্বলতা থাকে, আমাদের দেশের পরিবেশ আবহাওয়া অনেক কিছু। কিন্তু আমি যদি একটা নর্মাল পারসেপশন আজকে আপনাকে প্রশ্ন করি, এবং আমি জানি না জুবায়ের সাহেব আপনিও হয়তো উত্তর দিতে পারবেন এক সময়, সেটা হচ্ছে যে আমরা দেখলাম শেখ হাসিনার সরকার 2024 জুন মাসে বাজেট পাশ করলেন, জুলাই মাসে আন্দোলন শুরু হলো, 5ই অগাস্ট সরকার পতন হলো, নতুন সরকার গঠন হয়ে গেল অগাস্ট মাস থেকে, এবং এরপরে যে ইন্টারিমের যে টাইম, সে কিন্তু এর আগের অ্যাপ্রুভ করা প্রায় 9 লক্ষ কোটি টাকার কাছের যে একটা বড় বাজেট, সেই বাজেটটাকে সে এক্সিকিউট করা স্টার্ট করলো। এবং আমরা এইটা খুব প্রচ্ছন্নভাবে বুঝতে পারি যে অনেক কাজই আসলে ইন্টারিম কিন্তু চাইলেও করতে পারবে না, এক্সিকিউটিভ করতে পারেনি বা পারবে না, বা তারা হয়তো প্রায়োরিটাইজ করে। যেমন হামের বিষয় নিয়ে আজকে আমরা যা দেখছি যে প্রকিউরমেন্টটা হয়নি, তার মানে এখন সাধারণ মানুষ যে কর দেয়, সাধারণ একজন মানুষ যে সব মিনিমাম স্কেলে কর দেয়, সেই মানুষটা কি ভাবছে? সে ভাবছে যে আজকে 17 মাস তো অনেক পয়সা খরচ হয় নাই রাষ্ট্রের, তাহলে তো অনেকগুলো টাকা সেভ হয়েছে, তাহলে তো আমার এই বছর তাহলে কেন আমার উন্নয়ন বাজেটে আমার স্বাস্থ্যের কাজে, এই যে ভাই বলছেন, তৌফিক ভাই বলছেন আরেকটু বরাদ্দ থাকলে ভালো হয়, এইটা করলে, এই যে সাধারণ যে প্রশ্ন, যে তাহলে তো আমাদের অনেক টাকা সেভিংস থাকার কথা। না, এটা হয় না। কারণ হলো আমি ওইটাই বলছিলাম, যে বাজেটটা দেওয়া হয় সেই বাজেটটা আসলে বাস্তবায়ন হয় না, কারণ ওই যে বাজেটের বরাদ্দটা হচ্ছে এটা যে সম্পদ আহরণের ভিত্তিতে হচ্ছে, এইটা আসলে বাস্তবে অর্জন হয় না। আমরা এটা কি একটু ব্যাখ্যা করব? আমি ব্যাখ্যা করছি। যেমন ধরেন আমি যদি বলি গত অর্থ বছরে আপনার প্রায় লক্ষ্যমাত্রা ছিল হলো প্রায় 6 লক্ষ কোটি টাকার মতন সম্পদ সংগ্রহের জন্য। হ্যাঁ, তো সেখানে আমরা প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি আমরা অর্জন করতে পারি নাই। তো স্বাভাবিকভাবেই সেই সম্পদটা নাই, তো আপনাকে ব্যয়ও কাটছাট করতে হয়েছে। এখন ব্যয় কাটছাট যখন হয়েছে তখন আপনি কোন ব্যয় কাটছাট করবেন? প্রথম আপনাকে যেটা করতে হয় সেটা হলো চলতি ব্যয়গুলো দিয়ে দিতে হয়। হ্যাঁ, আপনি যেই অর্থ বছরের কথা বলছেন সেখানে সম্পদ এত কম সংগ্রহ হয়েছে যে চলতি ব্যয় মেটাতে গিয়ে আমরা আমাদের নিজস্ব রাজস্ব থেকে করতে পারি না, আমাদের উল্টো ধার করতে হয়েছে। 2024-25 অর্থ বছরে আমরা সাম্প্রতিক ইতিহাসের সবচাইতে কম উন্নয়ন ব্যয় করেছি, এবং এটা ড্রাস্টিক্যালি 25% মতো কম ব্যয় করেছি তার আগের বছরের চাইতে। এবং তার আগের বছরগুলোতে এই ধারা কিন্তু ছিল যে আসলে উন্নয়ন ব্যয়ে কাটছাট হতে থাকে। বড় কারণ হলো যে আপনি চলতি ব্যয়গুলো এমন যে আপনি এটাকে খরচ চাইলেই কমাতে পারবেন না, আপনি চাইলেই বেতন বন্ধ করে দিতে পারবেন না, আপনি চাইলেই সুদ যেটা দিতে হয় আমাদের ঋণের বিপরীতে সেইটাকে আপনি বন্ধ করে দিতে পারবেন না, এটা আপনার অটোমেটিক খরচ হতে থাকবে। ফলে যেটা হয়েছে যে আপনি যা কাটছাট করতে হবে উন্নয়ন ব্যয়, এখন উন্নয়ন ব্যয়ও যে কাটছাট হয় সেইটাও যে একেবারে সবার সাথে আনুপাতিক হারে হচ্ছে তা না। আমরা দেখেছি যে এই কাটছাটটা বড়ভাবে হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষার মতো জায়গাগুলোতে। কেন? এবং সেটার বড় কারণ কেন এই দুটো জায়গাতেই সবচেয়ে বড় কম্প্রোমাইজ? আমি বলি এইটার হাইপোথেসিস হলো, এটা যদি অর্থ মন্ত্রণালয়কে আপনি জিজ্ঞেস করবেন, ওনারা বলবেন যে বরাদ্দ এই সব খাতে দিয়ে লাভ কি, ওনারা তো খরচ করতে পারেন না, ওনাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নাই। আমি যেটা মনে করি সেটা হলো যে এটার ভিতরে একটা রাজনৈতিক অর্থনীতি আছে।
রাজনৈতিক অর্থনীতিটা হলো যারা নীতি নির্ধারক আছেন, আমরা জানি যে আমাদের দেশের নীতি নির্ধারণ একটা গোষ্ঠী স্বার্থের ভিতরে ঢুকে গিয়েছিল, সেখানে মানে খুবই উচ্চ শ্রেণীর যারা ব্যবসায়ী আছেন, যারা বড় আমলা আছেন, যারা বড় রাজনীতিবিদরা ছিলেন, তারা এলিট গ্রুপ আছেন, এই এলিট গ্রুপ আপনার গণতান্ত্রিক জবাবদিহিতা এবং গণতন্ত্রকে পরিহার করে একটা নিজেদের ভিতরে স্বার্থের ভিতরে ছিল, এবং এদের কাছে বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্যের বিষয়টা অতখানি গুরুত্বপূর্ণ না। কেন না? কারণ তারা এই ধরনের যে আমরা বলি যে সার্ভিসেস, পাবলিক সার্ভিসেসগুলো, পরিষেবাগুলো তারা আসলে গ্রহণ করেন না। আপনি যদি দেখেন যে বাংলাদেশের বড় নীতি নির্ধারক যারা আছেন, আমি যেই তিন গোষ্ঠীর কথা বলছি, সেই তিন গোষ্ঠীর কারোরই সম্ভবত ছেলেমেয়েরা এখন আর সরকারি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতেও পড়েন না। আপনি তাদের কেউই হয়তো সরকারি হাসপাতালে এখন আর যান না, তাদের পরিবারের কেউই যান না। কিন্তু বিপরীত চিত্রটা দেখেন, আমাদের জেনারেশনে যারা আমরা এখন বসে আছি, আমরা সবাই কিন্তু এই মানুষের করের যে অর্থ, সেই অর্থের দ্বারা পরিচালিত সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে পুরোপুরি আমরা পড়ে এখন এই চেয়ারে বসে আছি। সুতরাং এই এলিট ক্যাপচারটা খুব বড় আকারে আমাদের যারা দরিদ্র শ্রেণী আছেন, যারা আমাদের প্রান্তিক জনগোষ্ঠী আছেন, যারা এখনো ওই সুবিধাটা গ্রহণ করতে পারেন নাই, কিন্তু তাদের মধ্যে ওই পটেনশিয়ালটা আছে, ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বড় অংশটাই তো এই জনগোষ্ঠী। সেই জনগোষ্ঠীকে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে আপনাকে এই সরকারি পরিষেবা দিয়েই কিন্তু তাদেরকে আমরা দক্ষ, সুস্থ, সবল, কর্মক্ষম একটা জনগোষ্ঠীতে পরিণত করতে হবে। অন্য দেশের চাইতে বাংলাদেশের পার্থক্যটা হলো যে অন্য অনেক দেশের সাথে আমরা যখন তুলনা করব, তাদের বিভিন্ন ধরনের সম্পদের কথা আমরা বলি। বাংলাদেশের একমাত্র সম্পদ আছে হলো যে আমার মানুষ আছে। আমি মানব সম্পদ শব্দটা ইচ্ছা করে ব্যবহার করছি না। মানব সম্পদ এটা তখনই হয় যখন আমরা এটার সাথে ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য দিতে পারি। এবং বাংলাদেশের শিক্ষার মান যে এখন খুবই খারাপ, এটা একেবারে আমরা মানে সর্বজন বিদিত, যে সকল ধরনের গবেষণা সরকারি হিসাবের ভিতরেই আছে, এটা আছে। কিন্তু যে কোনো কারণেই হোক, এই গণতান্ত্রিক জবাবদিহিতা না থাকার কারণে যখন এই কাটছাট হয়েছে, তখন আমরা এটা পাই নাই। এমনকি সর্বশেষ আমাদের দুঃখজনক পরিণতি হলো যে বাংলাদেশের সবচাইতে বড় সাফল্যগুলোর একটা হলো যে আমাদের টিকাদান কর্মসূচি। আমরা সেই 70-এর দশক থেকে 80-র দশকের থেকে কিন্তু আমরা খুবই বড়ভাবে এটা পেয়ে আসছি। আমরা আমাদের জেনারেশন, আমি নিশ্চিত দর্শকরা দেখছেন, আমাদের জেনারেশন থেকে, আমি 80-র দশকে জন্মেছি, আমরা কিন্তু প্রত্যেকটি টিকা পেয়েছি এবং এটা ফ্রি ছিল। এবং বাংলাদেশের মানুষ কোভিডের সময় যদি আপনি দেখেন, তাহলে বাংলাদেশের মানুষের ভিতরে সবচাইতে দ্রুত গতিতে টিকা নেওয়ার সাফল্য আছে পৃথিবীতে। এটার কারণ হলো যে আমরা এটা অভ্যস্ত, কিন্তু আপনি যখন সরকারি পরিষেবাটা থাকে না, তখন আপনার এইটা করার সুযোগ হয় না। দ্বিতীয়, আমি শেষ বলছি যে এই পরিণতিটার বড় কারণ হলো সম্পদের অভাব। এবং সেই সম্পদের অভাবটা এই কারণে, কারণ এই যে গোষ্ঠী স্বার্থের কথা আমরা বললাম, তারা বড় আকারে আসলে কর ফাঁকি দেন। বাংলাদেশের অর্থনীতি যত বড়, এটাতে যত অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, আমাদের কর কাঠামো যেই ধরনের কর আসবার কথা সেটা আসে না। আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলি যে কত খারাপ। আমাদের কর জিডিপির অনুপাত হলো এখন 7%-এর নিচে। আমাদের মতো একটা দেশের আসলে এটা মিনিমাম 14%-এর মতো থাকার কথা। অর্থাৎ আমরা যা আমাদের পটেনশিয়াল তার মাত্র অর্ধেক কর আমরা আহরণ করি। রাইট, আমি এই পর্যায়ে একটু আপনাকে থামাবো এই একটা কারণে, আদারওয়াইজ আমরা পিছিয়ে যাব ওই প্রশ্নটা থেকে। এই যে আপনি বললেন যে টোটাল বাজেট প্রসেসটা এলিট ক্যাপচার্ড এবং আবার ফাঁকি দেওয়ার ক্ষেত্রেও এলিটের হাতে, এই জায়গায় আমি জনাব জোবায়েদ হোসেন সাহেব, আপনাকে আমি জানতে চাইবো যে আপনার কাজের অভিজ্ঞতায় এবং আপনার লেখাপড়ায়, উচ্চশিক্ষায়ও আপনি এই জায়গাটাতে প্রায়োরিটি দিয়েছেন যে ইনক্লুশন মানে হচ্ছে অংশগ্রহণ, তাহলে এই পার্টিসিপেশন। তাহলে আমার জানবার প্রশ্ন হচ্ছে যে এটা যদি এলিট ক্যাপচার্ড হয় এবং এলিট ড্রিভেন হয়, এলিট দ্বারা নিয়ন্ত্রিত, এলিট দ্বারা পরিচালিত, বাই দ্য এলিট, ফর দ্য এলিট, অফ দ্য এলিট, এই টাইপের একটা জায়গায় যদি যায়, কিন্তু সামনের সারফেসে আমরা বলছি যে হ্যাঁ গণমানুষের বাজেট, এইটা কিভাবে নিশ্চিত করা সম্ভব যে বাজেট, এই যে আমরা বলছি সংস্কার, এই যে আমরা বলছি অনেক কিছুর পরিবর্তন, এটা সত্যিকার অর্থে উন্নয়নের বাজেটটা অন্তত কিভাবে রাষ্ট্রের জনগণের হতে পারে? ধন্যবাদ আপনাকে। আবারও আমি আসি আরেকটা বিষয়, ওইখানে যাওয়ার আগে বলি যে বাজেট কিন্তু একটা রাউন্ড দ্য ইয়ার
প্রোগ্রাম। এটা এরকম না যে আমরা এই যে বাজেট ঘোষণা হবে এই জন্য আজকে এখানে আলোচনায় বসছি। বাজেটটা কিন্তু সারা বছর ধরে সাইক্লিক ওয়েতে তৈরি হয়। যদি সারা বছর আলোচনা হয় না, সারা বছর আলোচনা হয় না, আপনারা হয়তো এখান থেকে বুঝেন না বা ওইরকম ভাবে অনুভব করেন না, কিন্তু যারা বাজেট প্রক্রিয়ার সাথে জড়িত, এটা কিন্তু রাউন্ড দ্য ইয়ার প্রোগ্রাম। এই ধরেন আগামী অর্থ বছরের বাজেট অলরেডি তৈরি হয়ে গেছে এবং পরবর্তী অথবা এটা যখন পেশ হবে আগামী সংসদে, এরপরে কিন্তু আবার পরবর্তী অর্থ বছরের বাজেটের কিছুদিন একটু হলিডে থাকবে, এরপরে আবার কার্যক্রম শুরু হয়ে যাবে। কাজে এটা রাউন্ড দ্য ইয়ার প্রোগ্রাম। এখন এই যে আলোচনাগুলো, অংশগ্রহণের জায়গাটা যদি আসি, এখানে কিন্তু বাজেটে জনগণের অংশগ্রহণ গ্লোবালি অনেক দেশে হয়, সরাসরি হয়, কমিউনিটি লেভেলে হয়, কমিউনিটি পিপলরা অংশগ্রহণ করে। আমাদের দেশেও কিন্তু ইউনিয়ন পর্যায়ের বাজেট তৈরিতে এবং স্থানীয় সরকারের বাজেটগুলো অতীতে তৈরি হয়েছে জনগণের অংশগ্রহণের মাধ্যমে। সেইটা সম্ভব লোকাল স্কেলে। এখন হচ্ছে যে আপনি এই যা একটু বললেন যে এলিট ক্যাপচার্ড, ঠিক ওইরকমভাবে যদি আমি এটাকে না বলি বা আরেকটু ব্যাখ্যা করতে চাই, যে আমরা বাজেট যখন আলোচনা করি বিভিন্ন ফোরামে, তখন দেখবেন যে এখানে ওই বিজনেস পিপল ড্রিভেন বা একটা এলিট সোসাইটি, যারা হচ্ছে একাডেমিয়া, যারা হচ্ছে ব্যবসা করে, যারা ব্যাংকার, এরকম ধরনের একটা শ্রেণী মূলত এখানে আলোচনা অংশগ্রহণ করে। আমার জনমানুষ, আমার কৃষক, শ্রমিক, আমার জেলে ভাই, তারা কিন্তু এটার ধারে কাছে নাই, এটার মধ্যে আসতে পারে না। তাহলে আপনাকে কি করতে হবে, যে রাউন্ড দ্য ইয়ার আপনার, বিশেষ করে যারা বেসরকারি পর্যায়ে রয়েছেন, যারা এই বাজেট নিয়ে চিন্তা ভাবনা করেন, কাজ করেন, যারা গবেষণা করেন, এই যে গ্রাসরুট লেভেল থেকে তাদের ভয়েসটা নিয়ে আসা, আসলে প্রকৃতপক্ষে ওইখানে কি দরকার, কি ধরনের রিসোর্সটা কোন কোন জায়গায় দরকার। আমাদের রুরাল আরবান ডিভাইড আছে, আমাদের জেন্ডারের মধ্যে গ্যাপ আছে, আমাদের এই স্পেসিফিক বাজেটের ক্ষেত্রে ওইরকমভাবে কিছু কিছু আছে, সেই জায়গায় আমাদের অনেক বেশি কাজ করার সুযোগ আছে। আমি আবার আসি আমাদের যে যুবর বিষয়টা, উনি যেমন বললেন যুব ওই সামাজিক খাতের মধ্যেই পড়ে। এখানে কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে টাইমলি বাজেটটা, আপনি যেটা বলছিলেন একটু আগে, যে খরচের জায়গাটা কিন্তু এখন উন্নয়ন বাজেট কিন্তু আগের চেয়ে অনেক বেশি এফিশিয়েন্টলি এটা ব্যয় করা হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে, আমি বলবো যে 85% প্লাস যদি হয়, তাহলে এটা অন্তত সাকসেসফুল একটা বাজেট ইমপ্লিমেন্টেশন। আপনি কখনো 100% এক্সপেক্ট করতে পারেন না বাজেট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। যেমন আমার মন্ত্রণালয় গত অর্থ বছরে 93% তারা ব্যয় করেছে, মানে উন্নয়ন বাজেটে। তাহলে এটা আমি বলবো যে একটা সাকসেসফুল বিষয়। এবং এই অর্থ বছরে আমাদের যে হারে আমাদের বাজেট আছে এবং যেটা আমরা ব্যয় করে যাচ্ছি, সেটা আশা করি যে আমাদের এই বছরে এরকম 90 উপরে হবে আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন। তো এখন কোনো খাতুনি যেটা বললেন যে কোনো জায়গায় হয়তো বাজেটটা ওইরকমভাবে হয় না। আপনি তো দেখেন যে ওভারঅল বাজেট, মানে এখানে সরকারের কতগুলো খাত আছে, অনেকগুলো মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় ইকুয়ালি সাকসেসফুল হবে এটা আশা করা যায় না। এখানে এক্সটার্নাল অনেকগুলো বিষয় আছে, আমাদের দেশের যে আবহাওয়া, জলবায়ুর যে অবস্থা, সেইগুলো আছে, আমাদের বিপত্তি থাকে বিভিন্ন ধরনের, সেইগুলো আছে, অনেক ধরনের কনস্ট্রেইন থাকে এই বাজেটটা বাস্তবায়নের ক্ষেত্রে। তো সেইগুলোকেও কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হয়। তারপরে যেটা বলবো যে, যেহেতু এটা সারা বছর ধরে একটা প্রোগ্রাম, আমি আরেকটা বলি যে আমাদের গবেষণা, বিশেষ করে আমি যে বিষয়ে রিসার্চ করেছি, যে জনগণের অংশগ্রহণ বাজেটের ক্ষেত্রে, বিশেষ করে বাজেট প্রণয়নের ক্ষেত্রে, তো সেইখানে আমি যেটা দেখেছি, এখানে হিউজ একটা পটেনশিয়াল আছে, বিশেষ করে লোকাল বাজেটের ক্ষেত্রে। সেটা যদি করা হয়, তাহলে সেইটাই কিন্তু আসলে টোটাল বাজেটকে রিচ করতে সহায়তা করে। তো এই জায়গায় আমাদের একটা কাজ করার সুযোগ আছে আমি মনে করি। এটা যুবদের ক্ষেত্রে হোক, শিশুদের ক্ষেত্রে হোক, নারীদের ক্ষেত্রে হোক, আপনি হয়তো বা সেগমেন্ট অফ সোসাইটি নিয়ে করতে পারেন, আবার আপনি লোকাল লেভেলে একেবারে কৃষকের কাছে চলে যেতে পারেন। এরকম না যে শুধু একটা ওয়ান অফ ইভেন্ট করলেন আপনি হঠাৎ করে সেটা নিয়ে চলে আসলেন, কিন্তু এটা একটা কর্ম পরিকল্পনা করে একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আপনি সেই ডিমান্ডগুলো নিয়ে আসেন। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে ওই প্র্যাকটিসটা কি আসলে করা সম্ভব আমাদের এখানে ইউনিয়ন পরিষদ থেকে, মানে এটা তাদের টিওয়ারের ভিতরে রাখা? কি হয় যে ইউনিয়ন পরিষদের বাজেটগুলো কিন্তু এখন ওপেন বাজেট সেশনের মাধ্যমেই হয়, কিন্তু এটাকে যদি আরেকটু, ওই যে আমরা যেটা বলি যে পার্টিসিপেশন ক্ষেত্রে টোকেনিজম একটা সমস্যা আছে, মানে আমার লোকজন সেটাকে নিয়ে এসে আপনি যদি এটাকে পরিকল্পনা করে রাইট পিপলদেরকে নিয়ে এসে আপনি পার্টিসিপেশন নিশ্চিত করেন, এবং সেইভাবে এখনো কিন্তু হচ্ছে। এখন ইউনিয়ন বাজেট বলেন, সিটি কর্পোরেশন বলেন, পৌরসভার বাজেটগুলো কিন্তু এই জনগণের অংশগ্রহণের তৈরি হয়। আবার সেইগুলো হওয়ার ক্ষেত্রে তাদের বাজেটটাই কিন্তু আমার স্থানীয় সরকারের বাজেটের মধ্যে প্রক্ষেপিত হয়। এইভাবে কিন্তু আসছে। এখন সব সেক্টরে হয়তো বা ওইরকমভাবে রিচ করা যাচ্ছে না, কিন্তু এখানেও কিন্তু আমার সুযোগ আছে।
মানে সব জায়গায়, বিশেষ করে যদি আমার সেক্টরটা বলি, ইউথদের ভয়েসগুলোকে নিয়ে আসার জন্য। সেটা কিন্তু আমরা আমাদের লেভেলে ছোট আকারে যে করি না তা না, কিন্তু সেটা আরও ব্যাপক আকারে করার সুযোগ আছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ, আপনি এই জায়গাটাকে ক্লিয়ার করেছেন। আমি যদি আবার তৌফিক ভাই আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে এই যে বাজেট এবং আমরা দেখলাম যে এই কর এবং এই যে এলিটের যে ক্যাপচারের যে বিষয়টা বললেন, এবং অন্যদিকে জুবাইর সাহেব যেটি বললেন যে সাধারণ জনমানুষের অংশগ্রহণ, এই তিনটার সমন্বয়, হ্যাঁ, এই তিনটার সমন্বয়ে আমরা মানে এটা কি কোনো ইউটোপিয়া, নাকি এটা আসলে বাস্তব করা সম্ভব যে এই এলিট ক্যাপচার থেকে বেরিয়ে এসে? এবং অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার এই গত 3 মাসে বা 4 মাসের এই সময় আমরা দেখছি যে এই যে সেবা প্রদানমূলক কার্ড, এই যে একটা অ্যাপ্রোচ, রাইট, আমি এটাকে পজিটিভলি যদি দেখি, যে কথার কথা যে উনি একেবারেই সাধারণ মানুষের কাছে পার্টিকুলারলি এবং তাদের পরিষেবাগুলোকে পৌঁছে দেয় এবং তার প্রত্যেককে তার পেশার রিকগনিশন কাইন্ড অফ, মানে একটা মানুষ বলবে যে ওকে, আমি যেমন গাড়ির মধ্যে আমরা বাংলাদেশে ঢাকা শহরে আমরা দেখি যে লেখা থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, না, মানে একটা সেলফ আইডেন্টিটি, তার ক্রেডিবিলিটি। কিন্তু একটা কৃষক, তার তো আর গায়ে লেখা থাকছে না, বা এরকম যারা কাজ করছেন উনি প্রত্যেকটা। কিন্তু আমি জানতে চাই, এই পয়সা, যেই ব্যাখ্যাটা আপনি দিয়েছেন যে আমাদের আসলে আয় ডেফিসিটে আমরা আছি, আমরা ব্যয় করার ক্ষেত্রেও এই জায়গাতে আছি, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আমরা হাউ কুড উই ব্যালেন্স, আমরা কিভাবে এখানে ব্যালেন্স আনবো, আমরা কিভাবে এই পরিষেবা কার্ডগুলোকে এক্সিকিউট করতে পারবো, বা আদৌ তো পারবো কি? মানে আমি বলবো যে বিএনপি নতুনভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন, এটা তাদের জন্য কিছুটা দুর্ভাগ্যজনক যে বিশ্ব পর্যায়ে একটা তো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাওয়াতে আমাদের অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব পড়বে এবং বাজেটের উপরও পড়বে। আমি মানে সহজ রাস্তাটা তো হলো জ্বালানি বিদ্যুতের দামের উপরে এটার ভর্তুকি, সারের মূল্য যেভাবে বাড়বে, হ্যাঁ এটা বাড়ছে, এই প্রভাবগুলো থাকবে, এটাকে মোকাবেলা করতে হবে। এখন মুশকিলটা হলো তারা যেই অর্থনীতিটা বা যেই ধরনের বাজেট কাঠামোর ভেতরে তারা যাত্রা শুরু করলেন, এখান থেকে বেরিয়ে আসাটাও খুব কঠিন। আমরা অর্থনীতি খারাপ পরিস্থিতিতে যাচ্ছে এটা তো বোঝা যায় আর কি, হ্যাঁ। সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য তাদের 1 নম্বর প্রায়োরিটি আমি মনে করি যে হলো যে অর্থনৈতিক পুনর্গঠন বা সামষ্টিক অর্থনীতির ভিতরে আমরা বলি যে সেই জায়গাটা রিপেয়ার করা। সেকেন্ড অবশ্যই থাকবে হলো যে এই বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি চলছে এটার প্রভাবকে মোকাবেলা করা, এবং তার সাথে সেইখান থেকে আপনি কতগুলো অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে আমার বিনিয়োগ, কর্মসংস্থানের বিষয় আছে। তার ভিতরে তাদের যে প্রতিশ্রুতি সেইটাকে ওনারা বাস্তবায়নের জন্য অন্তত শুরু করতে চেয়েছেন, এইটা খুবই স্পষ্ট। রাজনৈতিক ওই আকাঙ্ক্ষাটা, ওই নির্দেশনাটা আমরা গত 2-3 মাসের ভিতরে দেখেছি, কিন্তু যুক্তিটা নিঃসন্দেহে একই রকমভাবে আসবে যে সত্যি পারবেন কি না। কারণ যেটা আমি প্রথমে বললাম, আমি যেটা বলি সরকারের, এই সরকার বলে না, আমি গত বেশ কয়েক বছর ধরে বলি, বর্তমান সরকারের পরিস্থিতি হলো নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্তার মতন। উনি বুঝতে পারেন যে অনেক চাহিদা আছে, কিন্তু তার এটা দেওয়ার আর্থিক সক্ষমতা থাকেন না। তো সেই জায়গাটাতে একটা রিয়েল চ্যালেঞ্জ আছে, এবং সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করবার জন্য অন্যতম প্রধান জায়গাটা হবে হলো যে এরা আসলেই সামষ্টিক অর্থনীতির ভিতরে শৃঙ্খলা আনতে পারবেন কিনা, এবং তার সাথে যদি বিনিয়োগ এবং কর্মসংস্থান এবং অর্থনীতির চাকা ঘোরে তখন তার আর্থিক সক্ষমতা বাড়বে। কিন্তু এইটাও সত্যি যে ওই যে আমি বললাম যে কর আদায় হচ্ছে না, কর ফাঁকি একটা বড় জায়গা, সেই জায়গাতে আসলে কাজ করা ছাড়া সরকারের পক্ষে এটা বাস্তবায়ন করা কঠিন, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের চাপ আছে তাদের কাছে। তার মধ্যে একটা বড় চাপ আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো, এটাও একটা বড় অংশ। সুতরাং তাকে অনেকগুলো প্রায়োরিটি যখন থাকে, এবং সেটা অনুযায়ী যদি আমরা অর্থনীতির ভাষায় বলি যে আনলিমিটেড ওয়ান্স, এবং তার সাথে যদি আপনার স্কেয়ার্স রিসোর্সেস থাকে, যদি সম্পদ সীমিত থাকে, তাহলে আপনাকে অবশ্যই তখন চয়েস নিতে হবে। এই মাত্র যে কথাটা বললেন, আমি লোভ সামলাতে পারছি না একটা প্রশ্ন করতে, সেটা একেবারেই অর্থনীতির বাইরে গিয়ে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, আমরা আলোচনা করতাম যে আমাদের রাষ্ট্রের যে বাজেট, আমাদের যে আয়, আমাদের যে জনসংখ্যা, তার সাথে আমার অপারেশনাল কস্ট ওভারঅল, অর্থাৎ আমার সরকারের যে সাইজ, এইটা
বেঢপ বড়, একটু বেশি, এবং সেটাকে আমাকে ক্যারি করতে হয়। তো এই যে এই নতুন রাজনীতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখেছি অনেক ধরনের মেসেজিং, যে আমরা গাড়ি কিনবো না, আমরা এটা করবো, তার মানে আমরা কৃচ্ছতার একটা মেসেজ দিতে চাই। কিন্তু আদতেই কি আসলে আমরা এই অপারেশনাল কস্টকে একটা সার্টেন প্ল্যানিং এর মাধ্যমে কি একটা ম্যানেজেবল জায়গায় আনতে পারি না? এইটাকে প্রপোর্শনেটলি ঘোরাতে হবে। কারণ হলো প্রপোর্শনেটলি হলো যে আপনার অপারেশনাল কস্টটাকে প্রপোর্শনেটলি কমিয়ে আনতে হলে আমার সম্পদ সংগ্রহ করে ওটা ডেভেলপমেন্টে নিতে হবে, কিন্তু এটা আমরা পারি নাই। এইটাই আমরা গত 10-15 বছরে আমাদের যে মেজর ডিক্লাইন, পার্টিকুলারলি লাস্ট 10 বছরে, সেটার বড় কারণ এটা। পে কমিশন যখন তাদের রিপোর্ট দিয়েছেন গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, আমি মনে করি যে সেই জায়গাটাতেও তারা এই বিষয়টাকে পুরোপুরি বিবেচনা করেছেন কিনা আমরা সন্দেহান আছে। যদিও সেই কমিশন রিপোর্টটা এখনও গোপনীয়ভাবে রাখা হয়েছে, যদিও রাষ্ট্রের কর্মচারী মানে আমার জনগণের অর্থেই তারা চলছেন, জনগণের জানার এখনও অধিকার হয় নাই যে পে কমিশনকে জনগণের অর্থে নিয়োগ দেওয়া হলো তারা আসলে কি রিপোর্ট দিলেন। আমি মনে করি যে এই যে অনেকগুলো প্রাধিকারের যে জায়গাগুলো আছে, সেই প্রাধিকারের জায়গার ভিতরকে সরকার নিঃসন্দেহে একটা কঠিন চ্যালেঞ্জে পড়বেন, এবং তাদের প্রধান একটা লক্ষ্য থাকবে হলো যে সম্পদ বাড়ানো, এবং সেটা ন্যায্যভাবে বাড়ানো। এটার অর্থ এই না যে করের হার বেড়ে যাবে, এটার অর্থ এই না যে যারা কর দিচ্ছিলেন ঠিক মতো দিচ্ছেন তাদের উপরে আরও বাড়তি বোঝা চাপানো হবে, বরং এটা খুবই সত্যি যে আমাদের কর ফাঁকিটা অনেক বড়। আমাদের এখনও অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা কর আহরণ করতে পারি না, সেই জায়গাটাতে যেতে হবে। আমরা যেটাকে বলি যে করের জাল বিস্তৃত করতে হবে, ন্যায্যতার ভিত্তিতে কর আহরণ করতে হবে। এখন প্রশ্ন হলো যে যখন সেই চয়েসগুলো আসবে, এটা রাতারাতি এক বছরে বদলে যাবে এটা আমি মনে করি না। আমি মনে করি যে যেই বাজেট কাঠামোটা দেয়া হতে যাচ্ছে সম্ভবত, আমরা যতটুকু জানতে পেরেছি পত্রপত্রিকার মাধ্যমে, সেটা করা খুব কঠিন হবে। এখন সেই বাজেট যতটুকু আসবে তার ভিতরে যখন চয়েস আসবে, তখন একটা গণতান্ত্রিক সরকারের ভিতরে যদি তার জবাবদিহিতা থাকে জনগণের কাছে, তাকে যদি ভোটের জন্য আবার জনগণের কাছে যেতে হয়, তাহলে আপনি যে বললেন যে জনগণের পার্টিসিপেশনটা কি থাকে, সাধারণভাবে দুইভাবে জনগণের পার্টিসিপেশন থাকে। একটা হলো আমরা জনপ্রতিনিধি পাঠিয়েছি, তারা যদি আমাদের দাবি অনুযায়ী, আমি মনে করি যে তারা বাজেট পাস করছে না, কারণ বাজেট পাসটা কোনো অর্থ মন্ত্রণালয় করে না, বাজেট পাসটা করে জাতীয় সংসদ। জাতীয় সংসদের যে সদস্য আছেন, এটা আমি আগের আমলে বলেছি যে ওনারা বুঝতেও পারেন না যে এই বাজেট ওনারা পাস করছেন, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা না। সুতরাং সেই কোনো ধরনের পরিবর্তন ছাড়া বাজেট পাস হয়ে যায় বাংলাদেশে, এইটাও একটা প্র্যাকটিস। সো সেকেন্ড যেটা আছে সেটা হলো যে জনগণের ভয়েসকে সরাসরি সংশ্লিষ্ট করার একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যেই ধরনের টাউন হল মিটিং বা যে ধরনের ককাস মিটিং, এটাকে স্ক্রুটিনি করারও যে জায়গা থাকে, সেইটাও আসলে খুবই সীমিত। আমি একদম আপনাকে প্রস্তাব করে বলছি যে এখন একটা বেশ সময় ধরে আমরা জানি, আগে তো খুবই লুকিয়ে রাখা হতো বাজেটের নাম্বার, এখন তো আমরা জানি, আলোচনা হয়তো হচ্ছে, কিন্তু একেবারে অফিসিয়ালি বাজেট আলোচনা করার সময় কিন্তু খুবই কম। 11 তারিখে যদি বাজেট প্লেস করা হয়, 12-13 তারিখে উইকেন্ড বন্ধ থাকবে, 17 তারিখ থেকে হয়তো আপনি বড় জোর 12 দিন আপনি এটাকে মানে 14 দিন 15 দিন আপনি আসলে আলোচনা করতে পারবেন। ফলে সংসদের কাছে অনেক বড় পরিসরে এটা আলোচনার সুযোগ আছে। তাও না, আমি শেষ করছি যে আর একটা ঘাটতি কথা বলে যেটা এখনো আছে, সেটা হলো যে এখনো পর্যন্ত কিন্তু কোনো স্থায়ী কমিটি গঠন করা হয় না। ফলে আপনার সংসদের ভিতরে স্থায়ী কমিটিগুলো যে আগ্রহ নিয়ে যার যার নিজেদের এলাকার জায়গায় তাদের যেই ক্ষমতার ব্যাপ্তি আছে তার ভিতরে এই বাজেটকে বিশ্লেষণ করবেন, সেই সুযোগটাও কিন্তু অতখানি নাই। এবং বাংলাদেশের যদি আমরা আন্তর্জাতিক মানদণ্ডের ভিতরে দেখি, তাহলে 2-3টে জায়গায় যেখানে খুবই বাজেটের এই প্রক্রিয়া দুর্বল আছে, তার মধ্যে একটা হলো যে বাজেট আলোচনার জন্য যথেষ্ট সময় থাকে না, 2 হলো সারা বছর ধরে বাজেট পরিবর্তন করার জন্য দুর্বলতা রয়েছে, এবং 3 হলো সবচাইতে গুরুত্বপূর্ণ যে জনগণের অংশগ্রহণের জায়গাটা কম। এবং অনেক ক্ষেত্রেই যে এই বাজেটের যেই অডিট রিপোর্ট আসে বা সেগুলো অনেক দেরি করে আসে, এবং এগুলো যথেষ্ট পরিমাণ স্ক্রুটিনির ভিতর দিয়ে যায় না। আমাদের যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে, গত সরকারের আমলে সম্পূর্ণভাবে এটা অকার্যকর হয়ে গেছে। আগেও যে খুব কার্যকর ছিল তা না, গত সরকারের সময়ে সংসদীয় কাঠামোর ভেতরে যত ধরনের মেকানিজম তৈরি হয়েছে, প্রত্যেকটা মেকানিজমকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। আমি এই জায়গায় আপনাকে থামিয়ে দিচ্ছি, কারণ আমরা শেষ অংশে চলে এসেছি। আমি জনাব জুবায়েদ হোসেন সাহেব আপনার কাছে জানতে চাইবো সর্বশেষ এই অংশে, এই আলোচনায় যেটা তৌফিক সাহেব বললেন,
এবং এই প্রেক্ষাপটে আমরা যা আজকে আলোচনা করলাম, এই প্রেক্ষাপটে আমি যদি একেবারেই তরুণদের বা যুবদের জন্য একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে আমরা একটা জিনিস অবজার্ভ করি যে হোয়াইট কলার জবের এবং ব্লু কলার জবের যে ভিন্নতা, এবং আমরা দেখি যে মানুষজন সবসময় একটা মানে এই জেনারেশন পার্টিকুলারলি তরুণদের যে তারা চাকরি করবে, তাদের একটা স্ট্যাটাস থাকবে, এই জাতীয় জায়গায় যাওয়ার প্রচেষ্টাটা বেশি, এই কারণে চাকরি না পাওয়ার হতাশাটাও বেশি। অন্যদিকে আমার ধান কাটার জন্য তরুণের অভাব, কৃষিতে তরুণের অংশগ্রহণ ডিক্লাইনিং। এই বিষয়ে কি পার্টিকুলারলি এই বিষয়ে কি আপনার মন্ত্রণালয়ের এই সামনের অর্থ বছরে কোনো ধরনের কোনো পরিকল্পনা আছে? যদি খুব সংক্ষেপে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে বলেন, আমরা শেষ করব। আচ্ছা, যেহেতু সময় কম, আমি যে শুরুতেই যেটা বলছিলাম যে আমরা যাদের নিয়ে কাজ করি তারা কিন্তু ওই যে হোয়াইট কলার জবের জন্য তারা হচ্ছে যে এলিজেবল না বলেই কিন্তু আমরা তাদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তুলি। এবং আপনি যদি দেখেন যে এই যে সারা দেশে মৎস্য উন্নয়ন, আমরা কিন্তু আমাদের যে 64 জেলা 64টা যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে আমরা কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেই, মৎস্য চাষের একদম হাতে কলমে আমরা সেটা তাদেরকে শিক্ষা দিই। একই সাথে যে গরু মোটা তাজাকরণ, হাঁস মুরগি পালন, এইগুলো সম্পূর্ণভাবে হাতে কলমে শেখানো হয়। এবং সেই শিশুকে মানে যুবদের শেখানো হয় যারা হচ্ছে এই যে নিট পিপল, আমি বললাম যে যারা ওই যে হোয়াইট কলার জবে যাওয়ার জন্য যোগ্য না। তো সেটা কিন্তু আমরা করছি এবং এটা পরবর্তী আগামী অর্থ বছরে আরও একটু ব্যাপকভাবেই হবে। আমরা রাউন্ড দ্য ইয়ার সেই আমাদের প্রশিক্ষণগুলো চলমান আছে এবং এইখানে আরও অনেকগুলো বিষয় যুক্ত হচ্ছে। একই সাথে হচ্ছে যে আপনি সারাক্ষণ ওই ট্রেডিশনাল জব থেকে বের হয়ে আসার জন্য এই বছর আমরা যেটা পরবর্তী অর্থ বছরে যেটা গুরুত্ব দিচ্ছি যে আমাদের প্রতি জেলা পর্যায়ে এখন আছে, জেলা পর্যায়ে আমরা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং একটা বড় খাত আছে আমাদের এখানে কাজ করার। গ্লোবাল মার্কেট আছে, সেখান থেকে কাজ নিয়ে এসে আপনি ঘরে বসে ইনফর্মালি কাজ করতে পারেন। আপনার অফিস দরকার নেই, আপনার কোনো কিছুই দরকার নেই, খুব মিনিমাম ইনভেস্টমেন্ট দিয়ে আপনি কাজ করতে পারেন। এই জায়গাটা আমরা একদম উপজেলা লেভেলে এবং আমাদের মহানগরের যে থানা পর্যায়ে আমরা মানে যুবদেরকে প্রশিক্ষণ দিতে যাচ্ছি, যেটা নতুন প্রকল্প আমরা হাতে নিয়েছি। শিগগিরই এটা অনুমোদনের পর্যায়ে আছে, অনুমোদন হবে। এই জায়গাটা একটা বড় অংশ আছে। একই সাথে আমি যেটা বললাম যে ওই যে আমাদের গ্রামে গঞ্জে যে বিষয়গুলো, এই যে আমাদের যে মৎস্যর যে একটা বিপ্লব, আমাদের যে এই দুধ থেকে শুরু করে ডিমের যে আমাদের যে আত্মনির্ভরশীলতা, এটা কিন্তু একটা বড় অংশ কন্ট্রিবিউশন আছে যুব উন্নয়ন অধিদপ্তরের এই মাঠ পর্যায়ে প্রশিক্ষণগুলো। অনেক ধন্যবাদ। আমি জাস্ট মানে 10-15 সেকেন্ডের শেষ 2-3টি বাক্য শুনতে চাইবো তৌফিক সাহেব আপনার কাছ থেকে, যে একেবারে টপ লাইন সাজেশন, যে যতটুকু সময় হাতে আছে কেমন বাজেট মানে পরামর্শ বাজেটের জন্য। আমি মনে করি যে বড় কাঠামোটা তৈরি হয়ে গেছে। আমি পরামর্শ দিব যে প্রথম থেকে বাজেটের বাস্তবায়নের জায়গাটায় একটু দৃষ্টি রাখা। আমি জানি যে এই জায়গাটা কঠিন হবে এবং এটা দেখা যে সম্পদ আহরণ কিভাবে হচ্ছে এবং সেই অনুযায়ী আগানো, আর আয় অনুযায়ী। সুতরাং একটা অনুমিতিগুলো ঠিক করা এবং বাজেটের যেই বাস্তবায়নের ভিত্তিতে নিয়মিত ভিত্তিতে এটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ শুধু করা না। আমি চাইবো যে নতুন নেতৃত্ব আসছেন নতুন আশা নিয়ে, তারা এটাকে ট্রান্সপারেন্টভাবে জনগণের কাছে কমিউনিকেটও করবেন যে আসলে পরিস্থিতি কি হচ্ছে। আগের সরকারের একটা প্রবণতা ছিল যে সব কিছু ভালো আছে আমরা দেখে রাখছি, এই প্রবণতা থেকে ওনারা বের হয়ে এসে জনগণের সাথে কমিউনিকেট করে যে চ্যালেঞ্জটা আছে, এটা আমরা বুঝি যে এটা রিয়েল, এটা তাদের বানানো না, সেই রাজনৈতিক নেতৃত্ব সেইভাবে জনগণকে সাথে নিয়ে এটাকে অতিক্রম করবেন। আমি দেখেছি যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের 2 বছর সময় লাগবে, সেটা প্রয়োজন হতে পারে এবং সেই প্রয়োজনের ধরেই জনগণের সাথে নিয়েই তারা এটাকে পর্যবেক্ষণে রেখে বাস্তবায়ন করবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু জাস্ট ওনার সাথে যোগ করতে পারবো? আমরা একেবারে শেষ করছি। আচ্ছা, জাস্ট যোগ করার জন্য এটা উনি যেটা উনি প্রত্যাশার কথা বলেছেন এবং আমার মনে হয় যে এই যে বর্তমান সরকার যে 180 দিনের যে কর্মসূচি নিয়েছে, এখানে ইতিমধ্যে আমরা দৃশ্যমান অনেকগুলো কাজ দেখেছি এবং আমার যুব উন্নয়নের ক্ষেত্রে হয়েছে এবং আমাদের প্রত্যাশার জায়গাটা আশা করি যে যেই পেসে আমরা আগাচ্ছি, যে গতিতে আগাচ্ছি, আমার মনে হয় যে আমরা অর্জন করতে পারবো যদি এই পেজটা ধরে রাখতে পারি এবং সকলেই যদি আমরা একসাথে মিলে কাজ করি। অবশ্যই সুন্দর একটা বাক্য দিয়েই শেষ করব আজকে রাতে, যে সকলেই মিলে একসঙ্গে কাজ করতে পারি। এবং আপনারা সকলে আমাদের সঙ্গে ছিলেন, আলোচনা শুনছিলেন। এই বাজেট আলোচনা আপনার জন্যে, আমাদের জন্য, এই দেশের জন্য, সবার জন্য। এবং এই বাজেট আলোচনা যখনই সুযোগ পাবেন দর্শক আপনারা শুনবার চেষ্টা করবেন। আমরা এই সময় আবারও একসময় আবার একটা আলোচনা নিয়ে আসবো। আমাদের সঙ্গে ধারাবাহিকভাবে সঙ্গে থাকবেন, আমাদের অনলাইনে আমাদেরকে ফিডব্যাক দিবেন।
সেই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।